ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, শুরু করছি সত্য কথা সবার মাঝে। তো দর্শক, আমরা কিন্তু দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের আপনার মুর্শিদাবাদ জেলায় রেজিনগরে কবির সাহেব, তিনি একটা নতুন দল বিধায়ক হিসেবে, এখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি রয়েছেন, হুমায়ুন কবির সাহেব। তো তিনি একটা দল ঘোষণাও করে দিলেন। পশ্চিমবাংলার মানুষ সাক্ষী থাকলেন, ওনার দলের নাম হচ্ছে JUP, অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি। আর সেই জনতা উন্নয়ন পার্টি তিনি আবির্ভাব হলেন বাবরি মসজিদের সামনে রেখে। তো দর্শক, বাবরি মসজিদটা এটা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটা আবেগ, কিন্তু এই হুমায়ুন সাহেব তিনি কিন্তু সেই বাবরি মসজিদকে সামনে রেখে একদম ছক্কা মারার চেষ্টা করছে। কিন্তু রাজনীতি আর ধর্মনীতির মধ্যে কি একই জায়গায় মিলিয়ে ফেলা যায়? তো দর্শক, হুমায়ুন কবির সাহেব তিনি তার পার্টির JUP পার্টির মিটিংয়ে তিনি পরিষ্কার রেজিনগর থেকে বলছেন যে আমি তৃণমূল কংগ্রেসে যখন পার্টির নেতা ছিলাম তখন কিন্তু আমি 30 আর 70% নিয়ে ভেদাভেদ করেছিলাম, বলেছিলাম যে 30%কে আমরা নদীর জলে ভেসিয়ে দেবো। এখন এই কথাটা তিনি তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন বলেছিলেন। এখন আবার সেই হুমায়ুন কবির তিনি 100% ভোল্টকে তিনি জনতার সামনে বলছেন, আমি কবির, আমি সত্যি খুব দুঃখিত এবং মর্মাহত। আমি সনাতন ধর্মের ভাইদের কাছে সত্যি আমি দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আমার এ কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু তিনি কি বলেছেন আগে কাছে শোনায় যে এই হুমায়ুন সাহেব তিনি যখন তৃণমূল কংগ্রেস দলটাকে ছেড়ে দিলেন এবং JUP দল তিনি তৈরি করলেন, তার দল 2026-এ লড়াই করবে ঘোষণাও দিলেন, এবং তার দলে যে হুমায়ুন সাহেবের যে মসজিদ বাবরি মসজিদ করার সময় যে একটা মুসলমান সম্প্রদায়ের মানুষদের একটা আবেগের জায়গা ছিল, সেখানটায় উপচে পড়া ভিড় ছিল, সেটা আমরা দেখিয়েছি। দর্শক, আপনারাও দেখেছেন। সেটা নিয়ে আলোচনা সমালোচনা, আপনার তর্ক বিতর্ক অনেক কিছু হয়ে গেছে দর্শক, কিন্তু সেটা ছিল একটা আবেগের জায়গা ছিল। সেই অর্থে মানুষ আবেগের জায়গা একটা মসজিদ, তো সংখ্যালঘু সম্প্রদায়ের দুর্বল মসজিদ, তো সেই ক্ষেত্রে সবাই গিয়েছিল, কোনো জাত ভেদ দেখেনি, পার্টি দেখেনি, যে কে কী পার্টি করে সেটা ব্যাপার নয়, কিন্তু একটা মসজিদ হচ্ছে যখন যাওয়া উচিত এরকম মনে করি একটা অঙ্কে বেশি অংশে গিয়েছিল। কিন্তু আজ যখন তিনি ওইটাকে সামনে রেখে মিটিং করে তিনি পরিষ্কার পার্টির মিটিং JUP জনতা উন্নয়ন পার্টির ঘোষণা দিয়ে এবং মিটিংটা করার চেষ্টা করছে রেজিনগরে, সেক্ষেত্রে দেখা গেল হুমায়ুন কবির সাহেবের মিটিংয়ে খুব বেশি লোক দেখা যাচ্ছে না। তো এই হুমায়ুন কবির সাহেব তিনি এখান থেকে কি বার্তা দিলেন, চলুন দর্শক আগে আমরা শুনে নিই। তো যারা নতুন দর্শক, আপনারা চটাপট তাড়াতাড়ি নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে নেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। চলুন দর্শক, আপনারা দেখতে থাকুন এবং নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। হুমায়ুন সাহেব কি বলছে আমরা একটু শুনে আসি। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। এই দলটার কোনো নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সী, তাকে শুধু শ্রীখণ্ডী করে রেখে দেওয়া হয়েছে, তার কোনো কথা
মমতা বন্দ্যোপাধ্যায়ও শোনেন না, তার ভাইপো অভিষেকও শোনে না, তৃণমূলের তুলাবাজ মাতব্বররাও কেউ শোনে না। এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান। 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না। আমি বলছি বিজেপি আসবে না, বিজেপিকে রোখার দায়িত্ব আমরা নেব। আমরা বিজেপিকে 100 পার করতে দেব না, আর মমতা ব্যানার্জির দলকে 50 পার করতে দেব না। 250-এর লম্ফঝম্প অভিষেক তোমাকে বুঝাবো, 1 মণ ধানে ক কেজি চাল হয়। 1065 পাতার যে চার্জশিট, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 73 জায়গায় নাম আছে। 73 জায়গায় যে কোনো মুহূর্তে দিল্লির সরকার মনে করলে অভিষেককে অ্যারেস্ট করে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালদের মতো ভুবনেশ্বরে পাঠিয়ে দেবে। আপনি উপরে মুসলমানদের মসিয়া আর ভাইপুকে বাঁচার জন্য মোহন ভাগবত আর প্রধানমন্ত্রী অমিত শাহ খারাপ, প্রধানমন্ত্রী ভালো, মোহন ভাগবত ভালো, তাকে এই বাংলায় আপনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন RSS এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় RSS এর শাখা অফিস হয়েছে 12,000। হুমায়ুন কবিরকে গদ্দার বলছে, হুমায়ুন কবিরকে মুসলমান নেতা বলছে, মোল্লা নেতা বলছে। আপনাদের খলিলুর রহমান সাংসদ, জেলার সভাপতি, আবার হজ কমিটিরও চেয়ারম্যান, তিনার বাড়ির পাশে হরগোবিন্দ দাস নৃশংসভাবে কি করে খুন হলো, চন্দন দাস কিভাবে নৃশংসভাবে খুন হলো, আপনার দলের MLA আমিরুল ইসলাম কি করছিল আপনার সামনে। দর্শক, এই হুমায়ুন বাবু তিনি কোট আনকোট বলে দিলেন যে অভিষেকের বিরুদ্ধে 1065 পাতার চার্জশিট রয়েছে, কিন্তু অভিষেকের নাম 73 জায়গা প্রকাশ্য রয়েছে। সভা থেকে তিনি এই হুমায়ুন কবির সাহেব তিনি কি বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তাহলে কেন তিনি সেগুলো প্রকাশ করেননি? হঠাৎ যখন তিনি তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে গেলেন এবং জেওপি দল তিনি গঠন করলেন, তিনি প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন। অর্থাৎ তিনি আরও বললেন দর্শক যে পশ্চিম বাংলায় বিজেপিকে আমরা 100 পার হতে দেবো না, নিশ্চিত থাকতে পারেন। প্রথমে তিনি বললেন আমি হিন্দু ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। কেন এই মুখ্যমন্ত্রীর কথা শুনে, এই স্বার্থপর মুখ্যমন্ত্রীর কথা শুনে তিনি এরকম বলছেন? দর্শক, এটা হুমায়ুন কবির সাহেব তিনি প্রকাশ্য বলছেন এই স্বার্থলোভী মুখ্যমন্ত্রীর কথা শুনে আমি আমার হিন্দু ভাইদের সঙ্গে সাম্প্রদায়িক কথা বলেছিলাম, কিন্তু আর বলবো না, কারণ আমি বুঝতে পেরে গেছি এটা আমার বলা উচিত হয়নি। না দর্শক, কোনো মানুষ যদি ভুল করে থাকে আর সে যদি বা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে ভুল করলে ক্ষমাও চেয়ে নিলে মানুষ নিশ্চয়ই মাফ করেন। কিন্তু বলার বক্তব্য এটাই দর্শক, তিনি এটা কি মন্তব্য করে ফেললেন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম সরগরম ছুটে গেল। তিনি বললেন যে 1065 পাতার চার্জশিটে অভিষেকের নাম 73 জায়গায় রয়েছে, যে কোনো মুহূর্তে ইডি চাইলে কেন্দ্র তাকে অ্যারেস্ট করতে পারে। এটা কি হবে? এটা কি সত্যি সত্যি হুমায়ুন বাবু জানে? তাহলে ইডি কি হুমায়ুন কবিরকে এই চার্জশিটের ব্যাপারে কিছু প্রশ্ন করতে পারে বা ডাকতে পারে? সেটা দেখার বিষয় রয়েছে। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে, আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এই হুমায়ুন কবির সাহেব তিনি উত্তরপ্রদেশ, অর্থাৎ দেখেছেন ভালো করে যে যেখানে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে,
সেটা তো ওই পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সেটা সুপ্রিম কোর্টের রায়কে তেনারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হুমায়ুন কবির সাহেব তিনি বলছেন যে কোনো মানুষ যদি মন্দির বানাবার রাইট থাকে তাহলে কারোর মসজিদ বানানোরও রাইট আছে। হ্যাঁ দর্শক, এটা সংবিধান, সব ঠিক আছে, মানলাম। কিন্তু যেটা আলোচনা সমালোচনা সেটা কেন আবার নতুন করে জায়গা পাবে? আর যদিও মসজিদ যদি করার উদ্দেশ্য হুমায়ুন কবির সাহেবের থাকে, তাহলে যে সময় রাম মন্দির নিয়ে সমালোচনা হচ্ছিল সেই সময়টা 2019 সালে, সেই সময়টা হুমায়ুন কবির সাহেব তিনি বিজেপির প্রার্থী ছিলেন। এটাও জোর চর্চা চলছে। তবে কি হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে সামনে রেখে তিনি রুটি শেখার চেষ্টা করছেন নাকি? আবার কিছু দর্শক প্রশ্ন করছেন যে তৃণমূল কংগ্রেসের হয়েই হুমায়ুন কবির ব্যাটিং করছেন। এটা শুধু মানুষের সামনে বলতে হয় তাই বলছেন। আখেরে তৃণমূলের ঘর গোছাবার জন্য এই জেউপি পার্টি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টিটা হুমায়ুন কবির সাহেবকে দিয়ে তিনি করাচ্ছেন মুখ্যমন্ত্রী। আবার কিছু দর্শক বলছেন যে এই হুমায়ুন কবির সে এত টাকা পয়সা এবং সিকিউরিটি পাচ্ছে কিভাবে, এবং নিশ্চয়ই এর ভিতরে বিজেপির কোনো একটা ষড়যন্ত্র আছে, যেটা হুমায়ুনকে দিয়ে বিজেপি ভোট ভাগের রাজনীতির খেলা খেলতে চাইছেন। তবে রাজনীতি যাই বলুক না কেন দর্শক, রাজনীতি বোঝা অত সোজা নয়। কারণ রাজনীতির পাল্লা কিভাবে কখন কার দিকে ঘুরবে সেটা একমাত্র জনতাই ঠিক করতে পারে। তাই দর্শক, আজ ভিডিওটা এ পর্যন্ত। যারা নতুন দর্শক অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো দর্শক, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।